বন্ধুরা নমস্কার। বাংলার রাজনীতিতে আপনার যেরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তারপর আভ্যন্তরীণ কোন্দল বিজেপিকে জর্জরিত করে রেখেছে, তেমনভাবেই তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিন্তু ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। বাংলাতে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, সে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস এবং সিপিএম, এই সবগুলো দলের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকারেই রয়েছে। যদিও একমাত্র সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্বটা বাইরে থেকে খুব একটা বোঝা যায় না। আভ্যন্তরীণ রাজনীতিতে গ্রুপিজম সিপিএম কেও কুরে কুরে খাচ্ছে। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপকভাবে প্রকাশিত হয় এবং তার ফলে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে, ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি আপনার এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার কাছে বারবার সুযোগ এলেও সুযোগকে কাজে লাগাতে পারছে না। এই সব কিছু হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কি কম? তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে কম না, বরং গোষ্ঠীদ্বন্দ্বে অন্য দলগুলোকে তৃণমূল কংগ্রেস শেয়ানে টক্কর দিচ্ছে। যেরকম ভাবে বিজেপিতেও সারা বাংলা জুড়ে, অন্যান্য রাজ্যের কথা এখানে আলোচনার মধ্যে আনছি না, সারা বাংলা জুড়ে আপনার একদিকে হলো নবীন প্রবীণের দ্বন্দ্ব, বিজেপিতে নব্য বিজেপি এবং আদি বিজেপির দ্বন্দ্ব, তারপরে দিলীপ ঘোষের গ্রুপের দ্বন্দ্ব, সঙ্গে আপনার কি বলে শুভেন্দু অধিকারীর গ্রুপের, আরও এছাড়াও পুরনোদেরও আলাদা আলাদা গ্রুপ রয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপের নাম শুনতে পারে না, দেখতে পারে না, এই সমস্ত ঝামেলা রয়েছে। তৃণমূলের মধ্যে কিন্তু দ্বন্দ্বটা অনেকটা মানুষের কাছে এভাবে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক একটা গ্রুপ বা মেজর অংশ আর অভিষেক ব্যানার্জির সমর্থকদের মধ্যে একটা আড়াআড়ি একটা ফাটল আছে বলে মানুষের কিন্তু ধারণা হচ্ছে। এর কারণ হলো অভিষেক ব্যানার্জি যেহেতু যুব নেতা, তাই তিনি চাইছেন যে যুবকদের, যুবশক্তিকে পার্টির মধ্যে তুলে আনতে। আর মমতা ব্যানার্জি তার দীর্ঘদিনের সহযোদ্ধাদের কোনোভাবেই দুর্বল করতে রাজি না। এই নিয়ে ক্ষমতার একটা দ্বন্দ্ব আপনার নবীন এবং প্রবীণের মধ্যে রয়েছে, এবং এই দ্বন্দ্ব তখন খুব বেশি করে বোঝা যায় যখন মমতা ব্যানার্জি প্রবীণদেরকে সমর্থন করেন, পুরনো চাল ভাতে বাড়ে বলেন, এবং নতুনদের সঙ্গে সঙ্গে পুরনোদেরকেও গুরুত্ব দিতে হবে বলেন। ফলে বোঝা যায় নবীন এবং প্রবীণের দ্বন্দ্বটা দলের মধ্যে কত প্রবল। কুণাল ঘোষ বনাম অভিষেক ব্যানার্জির যে লড়াইটা শুরু হয়েছে, এইটা অস্বাভাবিক এবং নতুন একটা সংযোজন তৃণমূলের দ্বন্দ্বের মধ্যে। এখন এ নিয়ে কি কি মতামত এসেছে সে নিয়ে আলাদা করে বলবো আমি, কিন্তু তার আগে বলে নিই, কারণ কুণাল ঘোষ কট্টরভাবে অভিষেক ব্যানার্জির অনুগামী হিসেবে চিহ্নিত। দলের অনেক প্রবীণ নেতার সঙ্গে কুণাল ঘোষের ঝামেলা রয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জির তিনি প্রচণ্ড সমর্থন করেন প্রত্যেকটি ব্যাপারে। মমতা ব্যানার্জির পরে অভিষেক ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বা এবং তিনি যে ভবিষ্যৎ বাংলার, এই কথাটা কিন্তু সবচেয়ে বেশি গলা বাড়িয়ে প্রচার করেন কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষের সঙ্গে এখন মিডিয়াতে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে দ্বন্দ্ব অভিষেক ব্যানার্জির। কিন্তু এই দ্বন্দ্বের মধ্যে আপনার বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা একটা সমস্যার মধ্যে রয়েছে। সমস্যাটা এই যে দ্বন্দ্ব যে তৃণমূল কংগ্রেসে ব্যাপকভাবে আছে এটা তারা সবাই জানেন, কিন্তু এই লড়াইগুলো কি স্পন্সর্ড? এই লড়াইগুলো কি পরিকল্পিতভাবে মানুষের সামনে টেনে আনা হচ্ছে বা এগুলো দেখানো হচ্ছে, বা এই লড়াইগুলো কি নাটক? বিশেষ করে অভিষেক ব্যানার্জি এবং কুণাল ঘোষের মধ্যে যেটা চলছে শিল্পীদের বয়কটের ইস্যুতে, সেটা কি মূলত সাজানো? এটা কি দিদিমণিরই কোনো পরিকল্পনা, নাকি অভিষেক ব্যানার্জি এবং কুণাল ঘোষ একসাথে বসে চা খেতে খেতে পরিকল্পনা করেছেন যে দুজনে দু রকমের কথা বলবেন এবং একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন, খোঁচা দিয়ে কথা বলবেন, এবং এর ফলে সমগ্র মিডিয়ার অ্যাটেনশনটা তাদের দিকে চলে যাবে। বিরোধীদের এক্ষেত্রে শঙ্কার মধ্যে ফেলে দেবেন, সমস্যার মধ্যে ফেলে দেবেন, দ্বন্দ্বের মধ্যে ফেলে দেবেন। রাজ্য রাজনীতির যে আকর্ষণটা, মূল আকর্ষণটা, সেটা তাদের দিকে টেনে নেবেন। লাস্টে দিদিমণি সামনে এসে একটা বক্তব্য দেবেন, এবং সবাই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম নেত্রী হিসেবে মানেন
এবং তার ওপরে কথা বলার সাহস বাংলাতে কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী দেখান না, সেহেতু ওই দিদিমণি এসে একটা কথা বলে সব বিতর্কের মধ্যে জল ঢেলে দেবেন। এইরকম কোনো পরিকল্পনা করেই কি এটা চলছে কিনা এইটা নিয়ে কিন্তু কেউ নিশ্চিত না। কারণ বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতির খেলাটা খেলে, এটা সিপিএমের মতন অতীব সংগঠিত দল অনেক বেশি সাংগঠনিক চিন্তা ভাবনা করে যারা সিদ্ধান্ত নেন, সেই দল পর্যন্ত আপনার বুঝতে পারে না। বিজেপির মধ্যে একটা অংশ তৃণমূল কংগ্রেস থেকে এসেছে, কিন্তু আর একটা বড় অংশ রয়েছে যারা আগে থেকে বিজেপি করতেন, হয়তো কেউ অতীতে কংগ্রেস করতেন, কেউ অতীতে সিপিএম করতেন, তৃণমূল কংগ্রেস করেননি কোনো দিন, এরকম আর একটা অংশ রয়েছে। আবার একটা অংশ রয়েছে যারা কোনো দিন অন্য কোনো দল করেননি, শুধু বিজেপি করেছেন, বিজেপিতেই তাদের রাজনীতির হাতে খড়ি হয় এবং এখনো পর্যন্ত বিজেপিতে রয়েছে, এবং আলাদা আলাদা গোষ্ঠী। এরাও কেউই বুঝতে পারেন না যে তৃণমূল কংগ্রেস কি খেলাটা খেলছে। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে আবার তৃণমূল কংগ্রেস তো যথেষ্ট আপনার কমফোর্টেবল পজিশনে রয়েছে। বাংলার রাজনীতিতে 1 বছর পরে বিধানসভা নির্বাচন হলেও তেমন কোনো আন্দোলন নেই, কেন্দ্রীয় নেতাদের তেমন কোনো আগমন নেই, কোনো তীব্র আক্রমণাত্মক কোনো বয়ান মানে বিবৃতিও নেই। ফলে সব মিলিয়ে, আর তাছাড়া যে সমস্ত ইডি সিবিআইয়ের ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো অনেকটা মিটে গেছে। অনুব্রত মণ্ডল আবার বাড়িতে চলে এসেছেন। তো খুব একটা ঝামেলা এই ক্ষেত্রে এই মুহূর্তে পোহাতে হচ্ছে না, বরং সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে মোদি এবং দিদির মধ্যে একটা সেটিং আছে দিল্লিতে। সেই সেটিংয়ের কারণে এবারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে তেমন কোনো সমস্যার মুখে পড়তে দেবে না, তারা তেমন কোনো ঝামেলা করবে না। কারণ যদি নীতিশ কুমারের পার্টি জেডিইউ বা চন্দ্রবাবু নাইডুর পার্টি টিডিপি কোনো ক্রমে কোনো সময়ে অ্যাক্সিডেন্টালি যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে বিজেপির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। এই আশা করে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এইবারের মতন মানে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ছাড় দেবে। সেক্ষেত্রে লড়াই যতটুকু না করলে না ততটুকুই করবে, এর বেশি তেমন কিছু করবে না অনেকে মনে করছেন। তো সব মিলিয়ে যখন অনেক একটা কমফোর্টেবল পজিশনে তৃণমূল কংগ্রেস রয়েছে, যখন বিজেপির নেতারাও অনেকটা মনমরা হয়ে রয়েছেন, অনেকটা তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, তারা যার যার মতন করে আরামে এসেই থাকছেন। যখন তাদের ময়দান কাঁপানোর কথা, যখন তাদের রাজ্যের এ প্রান্ত থেকে ওই প্রান্ত চষে বেড়ানোর কথা, তখন তারা বাড়ি ঘরে প্রত্যেক দিন মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, মাঝে মাঝে আপনার রেস্টুরেন্টে গিয়ে দামি খাবার খাচ্ছেন, আরামে আছেন, বিমানে করে এখান থেকে ওখানে যাচ্ছেন, সব কিছু করছেন তারা, কিন্তু লড়াইটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছু করছেন। তখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা এরকমভাবে সামনে আসার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, এটা গবেষণা করার মতন বিষয়। তো অনেকে মনে করছেন যে এটা স্পন্সর্ড বাই দিদি মানে মমতা ব্যানার্জি। তিনি সময়ে সময়ে আপনার মিডিয়া অ্যাটেনশন অন্যান্য দলের দিক থেকে টেনে নিয়ে নিজের দলের দিকে আনার জন্য তিনি দলের বিভিন্ন নেতাদের মধ্যে এইরকমভাবে পরস্পর বিরোধী বক্তব্য তুলে ধরার জন্য বলেন, অথবা ছাড় দেন আর কি, একটা পরিবেশ রেখে দেন যে যেখানে সাধারণ মানুষকেও দেখানো যে দেখো এই দলের মধ্যে গণতন্ত্র কতটা শক্তিশালী, যে কথাগুলো অন্য কোনো দলের নেতারা বলতে পারে না সেই কথাগুলো তৃণমূল কংগ্রেসের নেত্রীরা বলতে পারেন, প্রকাশ্যে বলতে পারেন। তারপরও তাদের ওপরে খড়গ চালানো হয় না, তারপরেও তাদেরকে শেষ করে দেব, রাজনীতি থেকে বাতিল করে দেব, এইরকম কোনো ষড়যন্ত্র করা হয় না। তো একটা গণতান্ত্রিক পরিবেশ রাখা হয়েছে এবং পরিবারের সর্বময় কর্ত্রী হিসেবে, নেত্রী হিসেবে দিদিমণি সবার মাথার উপরে রয়েছেন। যখন বিষয়টা হাতছাড়া হয়ে যাবার মতন অবস্থা তৈরি হয়, আয়ত্তের বাইরে যখন চলে যায়, তখনই দিদিমণি সামনে এসে মাথার উপরে হাত দিয়ে একটু চাপ দেন, সবাই ঠান্ডা হয়ে যায়। যেটা তিনি এবারেও করেছেন, বলেছেন যে আগামী 10 বছর আমি দল সামলাবো, আমি আর বক্সি মিলে দল সামলাবো, আমি দলের সর্বময় নেত্রী, আমি দলের চেয়ারপারসন থাকবো। এই কথা বলার পরে তৃণমূল কংগ্রেসে এমন কোনো ব্যক্তি নেই
যে এই কথার বিরোধিতা করবেন, কারণ সবাই একটা জায়গাতে ঠিক আছে যে অভিষেক ব্যানার্জির বিপরীত মেরুর লোক আছেন, কুণাল ঘোষের বিপরীত মেরুর লোক আছেন, কেউ সৌগত রায়ের বিরোধী আছেন, কেউ অন্যান্য নেতাদের বিরোধী আছেন, কিন্তু সবাই একটা জায়গাতে এসে নিস্তব্ধ নীরব হয়ে যান, সেটা হলো মমতা ব্যানার্জি। তিনি একমেব দ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয়। এই কারণে তৃণমূল কংগ্রেসের ওই লাস্টলি এই জায়গাটা শক্তিশালী থাকার কারণে বিরোধীরা খুব একটা উৎসাহ পান না তাদের দলের মধ্যে পরস্পর বিরোধী এই সমস্ত বাক বিতণ্ডা দেখেও। এই রকম এক এবং অদ্বিতীয় কোনো চেহারা না বিজেপির মধ্যে আছে, না কংগ্রেসের মধ্যে আছে, বঙ্গ কংগ্রেসে, না সিপিএম এর মধ্যে এই মুহূর্তে আছে। যার কারণে বাংলার এই চলমান গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের রেজাল্টও তার কারণেই ভিন্ন ভিন্ন। ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা অনুসারে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, জয় হিন্দ।